গভীর পানির নিচের ট্রানজিট টানেলের ভিতর দিয়ে ছুটে চলেছিল একটি দ্রুতগামী ট্রেন। হঠাৎ করে ট্রেনটি একটি অজানা বস্তুর সঙ্গে ধাক্কা খায়। ট্রেনটি পাশে টানেলের দেয়ালের সঙ্গে ঘষা খেতে খেতে একটা ছোটখাটো বিস্ফোরণ সৃষ্টি করে। এই আকস্মিক সংঘর্ষের কারণে ট্রেনটি থেমে যায় ঘটনাটি খতিয়ে দেখার জন্য। তবে অদ্ভুতভাবে রেলপথে কোনো সমস্যা না ধরায় অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেনটি আবার যাত্রা শুরু করে। এরপর রেলপথে কোনো ক্ষতি হয়েছে কিনা তা পরিদর্শনের জন্য একটি সুইপ ট্রেন পাঠানো হয়, কিন্তু কোনো স্বাভাবিকতা বা ক্ষতির চিহ্ন মেলে না। ফলে তারা 10 মিনিট এলাকা পরিদর্শন করে ফিরে যায়। এরপর আরও একটি ট্রেন উচ্চ গতিতে এই টানেল অতিক্রম করে এবং সম্পূর্ণ নিরাপদে পার হয়ে যায়। তারপর আরও একটি ট্রেন যায়, সেটিও অক্ষত থাকে। এইভাবে মোট 9টি ট্রেন শত শত যাত্রী নিয়ে সেই টানেল পার হয় কোনো সমস্যা ছাড়াই। কিন্তু 10ম ট্রেনটি যখন বার্ট লাইনের স্টেশন ছাড়ে তখন কেউ জানতো না যে টানেলের ভিতরে কিছু অপেক্ষা করছে তাদের জন্য। 10 বগির ট্রেনটিতে প্রায় 400 জন যাত্রী ছড়িয়ে ছিটে বসেছিল। ট্রেনটি চালাচ্ছিলেন একজন অপারেটর এবং অদ্ভুতভাবে সেই ট্রেনে নিজেই ছিলেন বার্ট লাইনের তদারককারী গ্রল। 3.5 মাইল দীর্ঘ পানির নিচের টানেলের মধ্য দিয়ে ছুটে চলছিল ট্রেনটি, আর ঠিক সেই পুরনো এলাকায় পৌঁছাতে ট্রেনটি আবারও ধাক্কা খায়। এরপর ট্রেনটির সাথে এমন কিছু ঘটনা ঘটে যা চিরকালই সবার মনে দাগ কেটে যায়। ট্রেনের সব যাত্রী প্রায় মৃত্যুমুখে পতিত হয়েছিল। এবার একটি অজানা রহস্যময় বস্তুর সঙ্গে ধাক্কায় ট্রেনের কন্ট্রাক্ট শু প্রায় ছিঁড়ে যায় এবং রেল লাইনের সাথে ঘর্ষণের ফলে বিশাল স্ফুলিঙ্গ ছিটাতে শুরু করে। ট্রেনটি হঠাৎ জরুরি ব্রেক করে থেমে যাওয়ার সাথে সাথে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা হয়, যে আগুন দ্রুতই ট্রেনের 10ম বগিটিকে আগুনে ঘিরে ফেলে। তবে এই সমস্ত বিকট শব্দ ধামাচাপা পড়ে যায় আরও একটি ভয়ানক বিস্ফোরণের আওয়াজে। ট্রেনের এয়ার সাসপেনশন ব্যাগ এবং এয়ার ট্যাঙ্ক একসাথে বিস্ফোরিত হয়ে যায় আগুনের তাপে। এই বিস্ফোরণের প্রভাবে ট্রেনের কিছু অংশ লাইনে বসে যেতে শুরু করে, ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো 10ম বগিটিকে ঘিরে ফেলে। দগ্ধ আসনগুলো জ্বলে যেতে থাকে এবং ট্রেনের বাইরের অংশ প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে। ঘন ধোঁয়া দ্রুত চারপাশে এমনভাবে ছড়িয়ে পড়ে যে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে যাত্রীদের। যাত্রীরা আতঙ্কিত হয়ে নিজেদের জীবন বাঁচাতে উঠে দাঁড়িয়ে একে একে উঁচু বগিগুলোর দিকে ছুটে যেতে থাকে আগুন থেকে বাঁচার জন্য। কিন্তু তারা জানতেন না যেসব আসন থেকে তারা পালিয়ে যাচ্ছেন সেগুলি হতে চলেছে সবচেয়ে বড় বিপদের উৎস। কারণ এই বগির আসনগুলো ছিল পলিউরনের ফোম দিয়ে তৈরি। এই ফোম যখন এভাবে বিশাল অগ্নিকাণ্ডে জ্বলে ওঠে তখন এটি প্রচণ্ড বিষাক্ত হাইড্রোজেন যৌগ তৈরি করে। এদের মধ্যে একটি হলো হাইড্রোজেন সায়ানাইড, যেটি অত্যন্ত দাহ্য এবং মারাত্মক বিষাক্ত গ্যাস। যে গ্যাস ইঁদুর বা ছোট প্রাণী মারার জন্য ব্যবহৃত হয়। নির্দিষ্ট পরিমাণে হাইড্রোজেন সায়ানাইড কয়েক মিনিটের মধ্যেই একজন সুস্থ মানুষের মৃত্যু ঘটাতে পারে। এদিকে ধোঁয়ায় ভরে যেতে থাকে পুরো বগি। অবশেষে ট্রেনের চালক তড়িঘড়ি করে বিপদের বার্তা পাঠায় বার্ট কন্ট্রোল সেন্টারে এবং এই বিপজ্জনক ধোঁয়ার বিস্তার রোধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া শুরু হয়। বার্ট লাইনের গাড়ি প্রায় 500 ফুট আগেই বোর ফ্যান চালু করে ধোঁয়া বের করতে শুরু করে। কিন্তু তখন ট্রেন চালক দ্রুত একটি উপায় ভেবে ফেলেন বাঁচার জন্য। তিনি বুঝেছিলেন যদি ট্রেনের বগিগুলো আলাদা করে ফেলেন তাহলে সবাইকে মূল বগিতে এনে সেটি চালিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, যার ফলে অন্তত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। তখনই তিনি এবং গ্রল সবাইকে এমনকি একজন অন্ধ যাত্রীকেও প্রথম বগিতে এনে জড়ো করেন। তখন ঘন ধোঁয়ায় একে একে সব বগি ভরে যেতে থাকে। গ্রল এবং চালক বগিগুলো আলাদা করার চেষ্টা করতে থাকেন, কিন্তু অদ্ভুতভাবে সেগুলো নাড়ানো যাচ্ছে না। গ্রল বারবার চেষ্টা করেও মূল বগিটিকে পেছনের অংশ থেকে আলাদা করতে পারছিলেন না, কারণ একটি রিভার্স লিভার বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। আসলে ট্রেনের কোনো অংশই আর চলছিল না। বাকি অংশগুলো রেল লাইনের ভেতরে ডুবে গিয়ে পুরো ট্রেনটাকে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছিল। ফলে কয়েকজন যাত্রী কোনো রকম উদ্ধার কাজ শুরু হওয়ার আগেই সেখানে আটকা পড়ে। এমতো অবস্থায় অপারেটর আর অপেক্ষা করতে পারছিলেন না, তাই কন্ট্রোল সেন্টার সিদ্ধান্ত নিল সবাইকে মূল টানেলের দিকে সরিয়ে নিতে হবে। এই টানেলটি ছিল 3.5 মাইল দীর্ঘ। পুরো টানেলটি মূলত 3টি অংশে পৃথকভাবে বিভক্ত ছিল, 2টি ট্রান্সপোর্টের জন্য এবং একটি অভ্যন্তরীণ টানেল যা ব্যবহৃত হতো জরুরি পরিস্থিতি রক্ষণাবেক্ষণ এবং সহজে প্রবেশাধিকারের জন্য। এই অভ্যন্তরীণ টানেলটি ছিল প্রায় 2.5 ফুট চওড়া এবং ঠিক এই ধরনের জরুরি পরিস্থিতির জন্য নির্মিত হয়েছিল এটি। কিন্তু যখন গ্রলকে বলা হলো এই টানেল দিয়ে বেরিয়ে আসতে, সে জানালো তা সম্ভব নয়, কারণ ধোঁয়া এতটাই ঘন এবং প্রচণ্ড ছিল যে চারপাশে কোনো কিছু দেখা যাচ্ছিল না। তারা চলাফেরা করতে পারছিলেন না, গাড়িও চালাতে পারছিল না, কোথাও যেতেও পারছিল না। এক কথায় তারা আগুনে ঘেরা এই ট্রেনের ভেতরে সম্পূর্ণভাবে ফেঁসে গিয়েছিল। আরও খারাপ হয়ে উঠেছিল পরিস্থিতি। তারা না জেনে বিভিন্ন উৎস থেকে আগুন পোড়া বিষাক্ত রাসায়নিক ও যৌগ নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করছিলেন।
অবশেষে খবর পৌঁছায় অকল্যান্ড ফায়ার ডিপার্টমেন্টে। দুর্ঘটনার প্রায় 20 মিনিট পর চিফ রবার্ট ম্যাকুর নেতৃত্বে 9 জন অগ্নি নির্বাপক এবং বার্টলাইন পুলিশের 2 জন কর্মকর্তা ঘটনাস্থলের দিকে রওনা দেন। সবাই এসে পৌঁছানোর পর তারা একটি ট্রেনে ওঠেন এবং সোজা দুর্ঘটনাস্থলের দিকে রওনা দেন। কিন্তু তারা সেখানে পৌঁছে মূল ঘটনা থেকে প্রায় 300 ফুট দূরে থেমে যান। এটি অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়েছিল, এত দূরে কেন থামা? কিন্তু দমকল কর্মীদের দৃষ্টিতে ট্রেন থেকে বের হয়ে ধোঁয়া এতটাই ঘন এবং তীব্র ছিল যে সরাসরি টানেলের মধ্য দিয়ে ট্রেন পর্যন্ত হেঁটে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তবে ভাগ্যক্রমে তারা তখনও কেন্দ্রের পথচারী গ্যালারির টানেল ব্যবহার করতে পেরেছিল। তারা প্রায় 300 ফুট দৌড়ে গিয়ে সেই টানেলের মধ্য দিয়ে এগিয়ে গিয়ে পরবর্তী দরজা দিয়ে টানেলের সামনের অংশে পৌঁছায়। এরপর 7 জন দমকল কর্মী এবং একজন পুলিশ কর্মকর্তার সামনে পৌঁছান এবং তারা পেছনের একটি দরজা খোলা রেখে আসেন যেন বাকিরা প্রবেশ করতে পারে। তবে বাকি 2 দমকল কর্মী এবং অন্য একজন পুলিশ ঘন ধোঁয়ার কারণে পেছনে ফিরে যেতে বাধ্য হন। এই পেছনে ফেরার সময় তারা যে দরজা দিয়ে প্রবেশ করেছিলেন সেটি খোলা রেখেই ফিরে যান। এই দুটি দরজা খোলা রাখা হয়েছিল যেন সবাইকে দ্রুত যাতায়াত করানো যায়। তবে এটি পরবর্তীতে অনেক মানুষকে চরম বিপদের মুখে ফেলেছিল। অবশেষে দ্বিতীয় একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। এর সময় প্রথম দলের দমকল কর্মীরা ট্রেনের সামনের দিকের যাত্রীদের কাছে পৌঁছে যান। ধোঁয়া এতটাই ঘন যে প্রতিটি সেকেন্ড তখন গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তখন জীবন আর মৃত্যুর মাঝে পার্থক্য কেবল কয়েক মিনিটের ব্যবধানই ছিল। প্রায় সকল যাত্রী তখন ভয়ে জমে গিয়েছিল, কারণ টানেলের ভেতরে গাঢ় অন্ধকার এবং দম বন্ধ করা ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়েছে। কত মিনিট এভাবে পেরিয়ে গেছে তা সঠিকভাবে নির্ধারণ করা যায়নি। তবে ফায়ার ফাইটারদের সাক্ষ্যমতে দুর্ঘটনার পর প্রায় 30 থেকে 45 মিনিট পেরিয়ে গিয়েছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে টর্চ জ্বালিয়েও চোখের সামনে কয়েক ফুটের বেশি দেখা যাচ্ছিল না। দমকল কর্মীরা ধোঁয়ায় আচ্ছন্ন ট্রেনের ভেতরে পাইপ আর রেলিং ধরে ধরে এগোতে থাকেন। অবশেষে তারা ট্রেনের সামনের অংশে পৌঁছাতে সক্ষম হন এবং একজন একজন করে যাত্রীদের বের করে আনার চেষ্টা করতে থাকেন। কিন্তু ঘন কালো ধোঁয়া তাদের কাজকে আরো কঠিন করে তুলছিল। বেশিরভাগ যাত্রীকে নিরাপদে বের করে আনলেও দীর্ঘ সময় ধোঁয়ার শ্বাস নেওয়ার ফলে অনেক যাত্রী হাঁপিয়ে উঠেছিলেন। তাদের কেউ কেউ দমকল কর্মীদের অক্সিজেনের সিলিন্ডার থেকে একটু করে শ্বাস নিচ্ছিলেন বাঁচার তাগিদে। ফলে উদ্ধার কাজ কিছুটা কমে যায়। বাড়তে থাকে মৃত্যু ঝুঁকি আর দ্রুত শেষ হতে থাকে দমকল বাহিনীর অক্সিজেন। তবুও বহু যাত্রীকে ট্রেন থেকে বের করে লাইনের উপরে নিয়ে আসা সম্ভব হয়। কিন্তু কিছু যাত্রী ধোঁয়ার ঘনত্ব আর দৃষ্টিশক্তির অভাবে আতঙ্কে জমে গিয়েছিলেন। তারা নাড়াচাড়া পর্যন্ত করছিলেন না। দমকল কর্মীরা তাদেরকে অনুরোধ করছিলেন এখনই বের হন, না হলে বাঁচা যাবে না, 1 সেকেন্ডও দেরি করবেন না। জীবনের প্রশ্নে এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু ভয়ে জমে থাকা যাত্রীরা তখনও দাঁড়িয়েছিলেন একই জায়গায়। এমন সংকটময় পরিস্থিতিতে মনে রাখতে হয় যাত্রীদের নিরাপত্তাই সবার আগে। ধোঁয়ায় কেউ কতক্ষণে মারা যাবে সেটা নির্ভর করে নানা বিষয়ের উপর। পরিস্থিতি এতটাই জটিল যে সে সময় নিয়ে ভাবার সুযোগই নেই। এমন মুহূর্তে মানসিক প্রস্তুতির অপেক্ষা করা যায় না। জীবন বাঁচানোই তখন প্রধান হয়ে উঠেছিল। তাই দমকল কর্মীরা একটি কঠিন সিদ্ধান্ত নেয়। তারা জমে যাওয়া যাত্রীদের জোর করে টেনে হিঁচড়ে ট্রেন থেকে বের করে আনতে থাকেন। কাউকে সিটকে ট্রেনের বাইরে ফেলে দিচ্ছিলেন যেন তাদেরকে বাঁচানো যায়। এইভাবে তারা একে একে 5 জনের মতো যাত্রীকে ট্রেন থেকে বের করে আনেন এবং তাদেরকে চিৎকার করে বলতে থাকেন তারা যেন গার্ডরেলের পাশে সোজা হাঁটে যতক্ষণ না একটি দরজায় পৌঁছে এবং তার ভেতরে প্রবেশ করে। কিন্তু এই ছোট্ট পথটুকুও যেন অসীম দীর্ঘ মনে হতে থাকে তাদের কাছে। চারপাশের ধোঁয়া এতটাই ঘন এবং ঘোলাটে যে নিঃশ্বাস নেওয়া দুঃসহ হয়ে পড়ে। অসংখ্য রাসায়নিক ও ছাই সবার ফুসফুসে ঢুকে পড়েছে তখন, যা শ্বাসরুদ্ধকর ও অসহনীয় গরম করে তুলেছিল তখনকার পরিবেশ। শেষ পর্যন্ত যখন তারা মধ্যবর্তী গ্যালারিতে পৌঁছায় এবং সেটি অতিক্রম করে অন্য পাশের লাইনে প্রবেশ করে, ঠিক সেই মুহূর্তে সেখানে একটি যাত্রীবাহী ট্রেন আসে, যেটাকে উদ্ধার অভিযানের জন্য পাঠানো হয়েছিল। এতে যাত্রীরা নিরাপদে এই দুঃস্বপ্ন থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পায়। উদ্ধার ট্রেনটি ছাড়ার পর দ্রুত বেগে প্রায় 80 মাইল প্রতি ঘন্টা গতিতে ছুটে যায় ধোঁয়ার এলাকা থেকে অনেক দূরে। কিন্তু এর মানে এই নয় যে আতঙ্ক এখানেই শেষ। এটি শুধু বোঝায় যে নিরীহ প্রাণগুলো বাঁচলেও আগুনের এই দানব এখনও বাকি ছিল। এখন প্রথম সারির উদ্ধারকারীদের দায়িত্বে ছিল এই ভয়াবহ আগুনকে দমন করা। তারা এখন অন্ধকার ধোঁয়ায় ভরা এই সুড়ঙ্গের ভিতরে ছিল একা। সামনে তাদের একটি লক্ষ্য, ট্রেন 117 এর ভয়ঙ্কর বার্টলাইন আগুনকে থামানো। উদ্ধার ট্রেনটি চলে যাওয়ার সময় গ্যালারির দরজা গিয়ে আরও বেশি ধোঁয়া ভেতরে টেনে নেয়। মনে রাখতে হবে এই দরজাগুলো আগের দমকল টিম খোলা রেখেছিল। যদিও আগেই পরিস্থিতি ভয়াবহ ছিল, তবুও সময় যত গড়িয়েছে সুড়ঙ্গের ভেতরে বিপদের মাত্রা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখন আর শুধু 400 জন অক্সিজেনবিহীন যাত্রীর দ্রুত পালানোর লড়াই নয়, এটি পরিণত হয়েছে সরাসরি সেই বিপর্যয়ের মূল কেন্দ্রের মুখোমুখি হওয়া এক যুদ্ধের গল্প।
ধোঁয়ার ঘনত্ব যেন বিভ্রান্তিকে আরো বাড়িয়ে তুলছিল। এই সময় অনেক ফায়ার ফাইটার চরমভাবে দিশেহারা হয়ে পড়ে। তারা আশেপাশের জিনিসপত্র ও সহকর্মীদের সঙ্গে ধাক্কা খাচ্ছিল, যেন এলোমেলোভাবে চলছিল সবাই। এতে করে অনেকে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পথ হারিয়ে ফেলেন। ফায়ার ফাইটার টিমের অক্সিজেন সংকট দেখা দিলে আরেক উদ্ধারকর্মী নিজেদের অক্সিজেন ভাগ করে নেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের অক্সিজেন প্রায় ফুরিয়ে যায়। প্রায় সকল ফায়ার ফাইটার তখন একই বিপদের সম্মুখে পড়েন অক্সিজেনবিহীন পরিবেশে। উদ্ধার তখন রূপ নেয় পালিয়ে বাঁচার সংগ্রামে। একজন একটি মোবাইল ফোন খুঁজে পান মাটিতে, সেটিতে সংযোগ দিয়ে একটি জরুরি মেসেজ পাঠান। মেসেজটি হলো, পুরো রাস্তা ধোঁয়ায় ভরে গেছে, আমরা এখানে আটকা পড়েছি, আমাদের কোনো অক্সিজেন নেই। এই বার্তার পর পুরো দল আতঙ্কে ভেঙে পড়ে। ধোঁয়ায় বিভ্রান্তিকর পরিবেশ, প্রাণ রক্ষার আকুতি ছড়িয়ে পড়ে। সবাই একে অপরকে ধরে এগোতে থাকে অন্ধকারে, যেখানে বাতাস নেই, আছে শুধু মৃত্যুর ছায়া। এত ধোঁয়া ছিল যে আলো থাকলেও সামনে কিছুই দেখা যাচ্ছিল না। একজন উদ্ধারকর্মীর অক্সিজেন পুরোপুরি ফুরিয়ে যায়। তিনি ট্যাঙ্কটি ফেলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় একজন ফায়ার ফাইটারের চিৎকার শুনতে পান। অবাক হয়ে এগিয়ে যান এবং একজন উদ্ধারকর্মী একটি সিল করা দরজা খুঁজে পান, যেটি অপেক্ষাকৃত পরিষ্কার বাতাসের জায়গায় খুলে যায়। তিনি ভিতরে গিয়ে গভীরভাবে শ্বাস নেন এবং দেরি না করে আবার ধোঁয়ার ভেতরে ফিরে যান অন্যদের সাহায্য করতে। একাধিকবার চেষ্টা করার পর অবশেষে তিনি একজন ফায়ার ফাইটারকে খুঁজে পান, যিনি মাটিতে পড়ে থাকা চিফ মিস্টার হিথকে বাঁচানোর চেষ্টা করছিলেন। এই সেই মানুষ যিনি এলিয়টকে অক্সিজেন ভাগ করে দিয়েছিলেন। তাকে টেনে পরিষ্কার বায়ুর জায়গায় এনে সিপিআর শুরু করেন, কিন্তু ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাওয়া ও বিষক্রিয়ায় তিনি বেশিক্ষণ সিপিআর চালিয়ে যেতে পারেননি। অন্য ফায়ার ফাইটাররা তখন এলিয়টকে উদ্ধার করেন, যিনি মারাত্মক ফুসফুসের ক্ষত ও বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল। তার অবস্থা ছিল আশঙ্কাজনক। এরপর সবাই তাদের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে সহকর্মীদের চিকিৎসা কেন্দ্রে পাঠাতে। সবাই তখন একটি স্বস্তির বাতাসে ফিরে আসে। অবশেষে অতিরিক্ত সহায়তা এসে পৌঁছে যায় তাদের কাছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বিশেষ ট্রেনের মাধ্যমে সবাইকে বের করে আনা হয়। এক অলৌকিক ঘটনার মতো সব ফায়ার ফাইটার অন্তত জীবিত অবস্থায় উদ্ধার হন, শুধুমাত্র এলিয়ট ছাড়া, যিনি তার সহকর্মীদের বাঁচাতে অক্সিজেন ভাগ করে নিয়েছিলেন। হাসপাতালের পথে দীর্ঘ সময় সিপিআর চালানোর পরও সাড়া দেননি তিনি। চিকিৎসকরা জানান তার মৃত্যুর কারণ ছিল সায়ানাইড বিষক্রিয়া। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক দিবেন, সেই সাথে কমেন্ট করে আপনার প্রতিক্রিয়া জানাবেন। আর এমন ভিডিও প্রতিনিয়ত দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।